দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমরা 31 মে থেকে আয়োজন শুরু করেছি। একটানা 3 জুন পর্যন্ত চলবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে একটু আলোচনা করতে চাই। আগামীকাল সোমবার অর্থ উপদেষ্টা বেলা 3টায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনের মাধ্যমে তার জীবনের প্রথম বাজেট উপস্থাপন করবেন। আমরা জানি যে একটা জনবান্ধব, কল্যাণমুখী এবং ব্যবসা বিনিয়োগ বান্ধব বাজেট প্রস্তুতির জন্য তিনি নিরন্তর চেষ্টা করছেন। তবে শেষ মুহূর্তে আসলে তিনি কতটুকু সফল হতে পারেন নিশ্চয়ই সেটা বিবেচনার দাবি রাখে। আজকে বাজেটের ঠিক আগের দিন আমরা একটু আলোচনা করতে চাই আসলে ব্যবসা বান্ধব কল্যাণমুখী বাজেটের রূপরেখা এবং প্রয়োজনীয়তাগুলো কোথায়। দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে। আছেন বিসিআই এর প্রেসিডেন্ট এবং বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং আছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিনিয়োগ বান্ধব বাজেটের ব্যাখ্যা নিশ্চয়ই পারভেজ ভাই দিবেন, কিন্তু কল্যাণমুখী বাজেট এবং জনবান্ধব বাজেট খুবই কঠিন দুটো শব্দ, উচ্চারণ করতে যদিও আমার অতটা কঠিন মনে হয়নি। অর্থ উপদেষ্টার জন্য এটা আসলে কতটা সহজ বলে মনে হচ্ছে আপনার কাছে? এটা মোটেও সহজ না। তবে কল্যাণমুখী বাজেট সংজ্ঞাটা যদি আমরা সামষ্টিক অর্থনীতির কিছু সূচক দিয়ে বিবেচনা করি তাহলে বলতে হবে যে বর্তমানে যেই অসুবিধাগুলো আছে যেগুলো সাধারণ মানুষ দৈনন্দিন ফেস করছে, যেমন উচ্চ মূল্যস্ফীতি, বাজেট যাতে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে না দেয়, এটা হলো প্রথম চ্যালেঞ্জ। একটা হলো যে যেখানে আসছে সেখানে যাতে বাজেটের কারণে নতুন কোনো উস্কানি না আসে মূল্যস্ফীতিতে। কারণ এখানে দুটো চ্যানেল আছে যেখানে বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতির উপর চাপ বাড়তেও পারে। একটা হচ্ছে কর নীতি, পার্টিকুলারলি আপনার পরোক্ষ কর যেগুলো ভ্যাট, কাস্টম ডিউটি, এগুলো। আরেকটা হচ্ছে বাজেট ঘাটতি এবং ঘাটতির অর্থায়ন। তো ওই দুই জায়গায় যদি আমরা খুবই উচ্চ অভিলাষী হই তাহলে কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে এটা সাংঘর্ষিক হবে। আর দ্বিতীয় যেটা জনবান্ধব বাজেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূল্যস্ফীতি মোকাবেলার জন্য যারা মূল্যস্ফীতির কারণে জীবিকার সংকটের মধ্যে আছেন তাদের পাশে এই বাজেট কিভাবে দাঁড়াচ্ছে, তাদেরকে কী ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আর তৃতীয় হলো তারা নিজেরা যাতে মূল্যস্ফীতি মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে, সেই জন্য কর্মসংস্থানটাই বড় জায়গা। সেখানে বাজেট কী ধরনের অবদান রাখতে পারে সেইগুলোই আমাদেরকে দেখতে হবে। তাই স্যার, আমি আবারও আসবো। আপনি এখানে কর্মসংস্থান বান্ধব একটা শব্দ, যেটা জনাব চৌধুরী আপনার সাথে সরাসরি সম্পর্কিত, এবং একই সাথে বিনিয়োগ বান্ধব বাজেট। কিন্তু আমরা এরই মধ্যে শুল্ক সংক্রান্ত কিছু সিদ্ধান্তের কথা জেনেছি। কিছু কিছু খাতে কর বাড়ানো হয়েছে, যার অনেকগুলোই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়। বর্তমান বাস্তবতায় বিনিয়োগ অনেকদিন ধরে স্থবির হয়ে আছে। আপনারা চান একটা বিনিয়োগের পরিবেশ অন্তত সরকার দিক। কোন অবস্থায় আছে আসলে এই পরিস্থিতিটা? বাজেটের পর অনুকূল হবে বলে আপনি বিশ্বাস করেন কিনা? ধন্যবাদ। 10 মাস ধরে যদি একই জিনিস শুনতে হয় একটু সময় লাগবে। আর আমরা করছি, দেখছি, তার মানেটা হলো যে অ্যাটেনশন কিন্তু পাওয়া যাচ্ছে না। ইন্ডাস্ট্রি আর ইকোনমি আর সাচ, এখানে কিন্তু ভাবার সময়টা বেশি দিন নেওয়া যায় না, এটা কিন্তু অ্যাকশনে যেতে হয়। আপনারা দেখেছেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু গ্র্যাজুয়ালি কমতেই আছে এবং ইট গোজ ডাউন টু দ্য 6.82%। ফেব্রুয়ারিতে কিন্তু চাই চলে গেছিল এবং মার্চে আবার একটু বাড়লো, এবং উইচ ইজ নাথিং। আমরা ওদিকে দেখতেছি যে ক্লাসিফিকেশন অ্যামাউন্টও কিন্তু বেড়ে যাচ্ছে, বাড়বে, আরও বাড়বে, এবং এটা 20% অলরেডি হয়ে গেছে, 3,45,000। এবং বলা হচ্ছে যে 12টা ব্যাংকেরটা এখনো হিসাবে নেওয়া হয় নাই, তাহলে 30। গভর্নরই বলেছে 30 পর্যন্ত যেতে পারে। দেখা যাচ্ছে যে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় ওটাকে 3 মাস নিয়ে আসা হচ্ছে। জুন মাসের মধ্যে কোথায় যাব উই ডোন্ট নো, এবং এটাতে কী সমস্যাগুলি হবে।
যে আমাদের কিন্তু ক্রেডিট রেটিং আরও কমবে, আমাদের এলসিগুলি কিন্তু তখন বাইরের ব্যাঙ্কগুলি কিন্তু নিবে না। জাহিদ ভাই উনি তো জাহিদ ভাই ভালো করে জানে, উনি তো ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, যে ক্রেডিট রেটিংয়ের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে বিদেশের এলসিগুলি নেওয়া আর না নেওয়া। অন দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলে আসছি, ইন্ডাস্ট্রি হাহাকার করে আসছে যে তার গ্যাস নাই, এবং স্পেশালি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেটার উপর আমার ডলার এবং এমপ্লয়মেন্ট দুইটাই কিন্তু নির্ভর করে। ইটস নট অনলি দ্য ডলার, হ্যাঁ, ডলারও আমার দরকার বাংলাদেশের, আবার আমার এমপ্লয়মেন্টও কিন্তু দরকার। এই দুইটাই যেটার উপর নির্ভর করে গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে, তাদের 80% কিন্তু লোকেটেড গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ এই বেল্ট। এবং এই বেল্টে গত 1-1.5 বছর ধরেই কিন্তু এখানে প্রপারলি গ্যাস সাপ্লাই পাওয়া যাচ্ছে না, আবার রেট কিন্তু ডাবল না ট্রিপল করা হয়েছে। এখন ওদিকে দেখা যাচ্ছে যে 60 থেকে 65%-এর বেশি কেউ প্রোডাকশন নিতে পারছে না, করতে পারছে না, তার ক্যান্সেল হচ্ছে, তার না হলে ওভারটাইম করতে হচ্ছে, এবং তার কিন্তু ব্যাংকেরও কিন্তু সমস্যা হচ্ছে, তাকে কিন্তু আবার গ্যাস বিলও দিতে হচ্ছে, স্যালারিও দিতে হচ্ছে, সবই কিন্তু করছে। বাট কেউ কিন্তু চিন্তা করতেছে না ও যে ওয়ার্কিং ক্যাপিটাল খায়া এ কিন্তু আর কয়দিন পর ও বসে যাবে। এই সমস্যাগুলো তো সরকার নিশ্চয়ই জানে। হোয়াট আই সেইড, এগুলি নিয়ে যখন সরকারের সাথে বসা হয় তখন কিন্তু ওনারা এক কথা বলে এবং 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আবার কথা চেঞ্জ হয়ে যায়। দে ডোন্ট হ্যাভ এ ট্রাস্ট ইভেন। আমি যদি এনার্জি নিয়ে বলি, উনি কিন্তু 7ই মেতে আমাদেরকে নিয়ে বসে উনি রাদা দেখাচ্ছে যে কিভাবে উনি আমাকে গ্যাস দিবে। আমরা কিন্তু মাত্র 150-200 MCFA নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এটা দিলেই কিন্তু আমার এই প্রবলেম সলভ হয়। নিজের থেকে কথা দিচ্ছে যে ওনারা 150 দিবে, এবং এরপরে 100 আরও 100 উইদিনে 22 তারিখের মধ্যে এক্সট্রা কার্গো হয়ে আসবে। 1 সপ্তাহ পরে যখন বলা হলো জিনিস হচ্ছে না, তখন বলা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর রাদার গ্যাস বেশি দেওয়া হচ্ছে, আর আমরা ওরকম কথা বলিনি, আমরা 50 MFC এর কথা বলেছি, এবং আমাদের এটা আসলে তখন এটা দেখা যাবে। এর 5 দিন পরে যখন যাওয়া হয়েছে তখন বলে আমরা ফ্যাক্টরি একটু ভিজিট করতে চাই। তার মানে এটা কি? দে ডোন্ট হ্যাভ এ ট্রাস্ট ইভেন। এখন ব্যবসায়ীকে যদি আপনি ট্রাস্ট না করেন, আপনি যদি নিজে কথা বলে সেখান থেকে সরে আসেন, আপনি আবার বিদেশি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছেন, আপনি এফডিআই কথা বলে লোকাল ডোমেস্টিক মানে যেসব ইয়াগুলি আছে, ইন্ডাস্ট্রিগুলি আছে বা অ্যাসোসিয়েশন বা চেম্বার, তাদেরকে সম্পৃক্ত করেন না। আজকেও চাইনিজ 300 আসছে, কোনো চেম্বার, কোনো অ্যাসোসিয়েশন আর নট বিন ইনভলভ উইথ ইট। তার মানে কি? ইউ হ্যাভ নো attention or interest to sit with the local domestic industries, আর আপনি বাইরে নিয়ে চিন্তা করছেন, আপনি স্বপ্ন দেখছেন। হ্যাঁ, এই যে জিনিসটা আমি বলার উদ্দেশ্যটা হলো যে আপনি যদি আপনার অবস্থানটা নিজেই আগে কনসার্ন না হন, তাহলে আপনি কিভাবে আমাকে হেল্প করবেন? আমি আবারও আসবো, আমি এই বিষয় নিয়ে ডক্টর জাহিদ হোসেনের একটু মতামত জানতে চাইব। তার মানে কি সরকারের এই যে 9 মাসে একটা যে পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন বাস্তবতার দিকে আসলাম, ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের অ্যাটেনশনটা সরকার কম দিয়েছে, আপনার তথ্যপাত্র কি বলে? অ্যাটেনশন কম দিয়েছে সেটার সেই ধরনের একটা জাজমেন্টে যাওয়ার আগে আমার মনে হয় একটু বিবেচনা আনা উচিত যে কী ধরনের অবস্থার মধ্যে দিয়ে সরকারকে শুধু অর্থনীতি না, পুরো রাষ্ট্র ব্যবস্থাপনাকে হ্যান্ডেল করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি একটু ব্যালেন্স করি, যে আমার রাজপথ যদি স্থিতিশীল থাকতো, অন্য সব দৈনন্দিন ভিত্তিতে মানে আগুন নেভানোর মতো ঘটনা যদি না ঘটতো, আমার তো মনে হয় এই সরকার বেশিরভাগ সময়ে ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত ছিল, এবং ওই ফায়ারটা বিভিন্ন জায়গা থেকে এসছে। তো ওই ধরনের, আবার সরকার তো একটা ছোট সরকার, মানে আগের মতো 50 জনের মতো মন্ত্রীও নেই। তো সেই ধরনের একটা
অবস্থায় কোথায় কতটুকু অ্যাটেনশন আমি দিতে পারবো বা সম্ভব, সেটা বোধহয় একটু মাথায় রাখা দরকার। স্যার, সেজন্য এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে বড় অভিযোগের জায়গা যে এনার্জি সাপ্লাইটা ড্রাস্টিক্যালি ফল করেছে এবং 60-র উপরে প্রোডাকশন কোনোভাবে যেতে পারছে না, কোনো কোনো জায়গায় আরও কম। বাজেটে ডিরেক্টলি এইটা সমাধানের কোনো সুযোগ থাকে কিনা, আছে কি? এখানে একটা হলো যে আমাদের তো ধরেন প্রাইমারি এনার্জির একটা সংকট আছে এবং আমাদের নিজস্ব প্রাইমারি এনার্জি ফুরিয়ে যাচ্ছে এবং ওইটাকে এক্সপ্লোর করার জন্য যেই ধরনের কাজ দরকার ছিল সেটা আমরা করি নাই। এমন যে না সম্ভাবনা নাই তা তো না, তা আমরা তারপরে আমদানি নির্ভর হয়েছে। আমদানি নির্ভর হলে অসুবিধা নাই যদি আপনার ডলার সংকট না থাকে। একটা তো হলো কস্ট ইফেক্টিভনেস, কিন্তু তারপরে আমার মনে হয় ব্যবসায়ীরা যেটা বেশি গুরুত্ব দেন যে আপনি যদি নিরবিচ্ছিন্ন সরবরাহটা নিশ্চিত করতে পারেন তাহলে দাম বাড়াইলো সেটা পোষাবে, কিন্তু আপনি একদিকে দামও বাড়াবেন আবার সরবরাহেরও ঘাটতি থাকবে, তাহলে আমি দুদিক থেকেই মার খাচ্ছি। তো সেই জন্য বলছি যে আমদানি নির্ভরশীলতা আপনার কাজে দিতে পারে, কিন্তু ওইটা আবার ব্যাহত হয় যদি যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা দরকার সেটা আপনি পে করতে পারছেন না। যেন আপনারা তো জানেন যে প্রচুর বকেয়া বিল জমা হয়ে গেছিল, পেট্রোবাংলার ক্ষেত্রেও হয়েছে, পিডিবির ক্ষেত্রেও হয়েছে। তো ওইখানে বাজেটের ভূমিকাটা আছে যে আমরা এনার্জির জন্য যে বরাদ্দগুলি রাখছি বা যেটাকে ভর্তুকি বলা হয়, সেটা শুধু বরাদ্দ রাখাটাই যথেষ্ট না, মানে এটা সময় মতো ব্যবহারটার সময় মতো ফান্ডগুলো রিলিজ হচ্ছে কিনা। কারণ এটা তো সরকারের ভিতরে হলেও এখন যদি ফাইন্যান্স থেকে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে টাকাটা চলে না যায় সময় মতো, তাহলে তো সেই ডিফল্টার হয়ে যাচ্ছে। তারপরে সাপ্লায়ার তাকে বলছে যে আমি তো এখন সরবরাহ দিতে পারবো না। কাজে ওইখানে ওই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা শুধু সাবসিডি না, টাকার অঙ্ক না, ব্যবস্থাপনাটাও গুরুত্বপূর্ণ। ফরাজ ভাই, আপনার একটা কথা যে গভর্নমেন্ট আপনাদের উপরে বা উদ্যোক্তাদের উপরে ট্রাস্ট করতে পারছে না, আপনারা গভর্নমেন্টে ট্রাস্ট করছেন কিনা? No, we don't, because performance at the end, পারফরমেন্সের উপর কিন্তু বেস করে মানুষের ট্রাস্ট এবং ডিস্ট্রাস্ট আসবে কিন্তু। এবং আমাদের তো ট্রাস্ট করার জিনিস না, হ্যাঁ, ইট ইজ কোশ্চেন ইজ কনফিডেন্স, ওয়েদার ইউ হ্যাভ এ কনফিডেন্স অর নট। এবং কনফিডেন্সটা আসবে যখন দেখবো অ্যাক্ট ইজ দেয়ার or respond is there or they can understand, they positively they have taken it, তখনই কিন্তু বোঝা যাবে। দেশে আমি তো সেটাই বলতেছি, আজকে যদি 10 মাসে আমি ল অ্যান্ড এনফোর্সমেন্ট স্টাবলিশ না করতে পারি, তো কিসের এখানে ইনভেস্টমেন্ট হবে, কিসের এসব বাইরের কথা চিন্তা করা। নিজের দেশের ইন্ডাস্ট্রিগুলির যে এখন ক্রাইসিসে আছে সেটা তো আগে প্রথমে অ্যাড্রেস করা উচিত। আমি ঠিক থাকলে বাইরে ঠিক থাকবে। আজকে আমি এনার্জি দিতে পারি না, আজকে আমার ব্যাংক ইন্টারেস্ট ইজ সো হাই, আজকে আমার কি বলে ইয়ানিয়া এনবিআরের আমার আজকে সমস্যা হচ্ছে, এবং এইসব টাইমে আমি আবার 10 দিন হলিডের চিন্তা করি। যখন এইসব জিনিস যখন আমরা চিন্তা করি যে হাউ কুড ইট বি পসিবল, যেই দেশ মানে আমাদের এখন এমন এক অবস্থা যে একদিন বরঞ্চ ছুটি নিব কিনা সেটাই চিন্তা করা উচিত। হ্যাঁ, তখন মনে হয় এটা বিলাসিতার মধ্যে পড়তেছি, কোনোটাই আমি অ্যাড্রেস করতে পারতেছি না। আমার ইনফ্লেশনও হাই, আমার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি সিক হয়ে যাচ্ছে। এবং তখন কি মনে হয়, তারপরে যদি ধমক শোনা হয়, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। না, আমরা আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে আমি ইনভেস্টমেন্ট করছি, যারা ইনভেস্টমেন্ট করে সে তার সিকিউরিটি খুঁজে, তাকে কস্ট অফ প্রোডাকশন কিভাবে কম্পিটিটিভ হওয়া যায় সেই জায়গায় কিন্তু তাকে কাজ করতে হয়। আপনি সব এফোর্ট দিলেন, কিন্তু আপনি যেখান থেকে সাপোর্ট পাওয়া দরকার সেগুলি আপনি পাচ্ছেন না। আজকে দেখেন ইভেন এই যে এনবিআর, আমরাই কিন্তু ব্যবসায়ীরাই কিন্তু চাইছি যে এনবিআরটা ডিসেন্ট্রালাইজ হয়ে যাক, পলিসি এক থেকে হোক, এক্সিকিউশন এক থেকে আসুক। এতগুলা বৎসরে এনবিআর এখন কিন্তু এই গভর্নমেন্ট যে এটাকে উদ্যোগটা নিল আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করলাম, অ্যাপ্রিসিয়েট করি বিকজ উই ওয়ান্টেড ইট। কিন্তু এইটা যে ইমপ্লিমেন্টেশনের সময় যে একটু সময় নিবে এবং টাইমের একটা কথা চিন্তা করবে, সেই জিনিসটা তো সরকার করে নাই। এবং তাতে গিয়ে আজকে যে 10 দিন 12 দিন ওরা যে কাজ বন্ধ করে দিয়েছিল এবং সেটার যে এফেক্ট দেখেছি, এবং সেই এফেক্টটা কিন্তু
আরও কন্টিনিউ করবে। চিটং পোর্টে যে জট, এবং তার মধ্যে আপনি আবার 10 দিন ছুটি, মানে এই যে ইজ অল ইনক্রিজ আওয়ার কস্ট অনলি। না, আমি একটু ডিরেক্টলি বাজেটের প্রসঙ্গে আপনার একটা ছোট করে মতামত জানবো, যে অর্থ উপদেষ্টা বারবার বলে আসছেন উনি বিনিয়োগ বান্ধব বাজেট এবার দিবেন, আপনারা সেই জায়গাটা আস্থা রাখতে চান? মুখে বলা আর এক্সিকিউশন ইজ টু ডিফারেন্ট থিং। উই ওয়ান্টেড টু সি ইন এ প্র্যাকটিক্যাল ফিল্ড হোয়াট হি ইজ ডুইং ইট। আজকে আপনি আমাকে বলেন, আজকে আপনি আমার সব কিছু আমার ইজ ভেরি হাই, আমি কিন্তু কম্পিটিটিভ না ইন্ডাস্ট্রিগুলি, এবং তার মধ্যে আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির কথায় যদি এখন আমি আসি, আপনি কিন্তু তার মধ্যে ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছেন, ইনভেন্টরি আরও ডাউন করছেন, আপনি আমার কস্ট হাই করছেন, আপনার স্যালারি ইনক্রিজ করে দিচ্ছেন, আপনার ব্যাংক ইন্টারেস্ট ইনক্রিজ করে দিচ্ছেন, আপনি আমার সব দিক থেকে এনার্জির কস্ট বাড়াই দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন না, কস্ট বাড়াই দিচ্ছেন। এখন আমার আমেরিকার মতন দেশে আজকে ট্যারিফ ইস দে হ্যাভ পুট ইট অন দ্য 10%, এবং ওটা কী হবে পরে উই ডোন্ট নো। এটা তো এই যে আর জুনের মধ্যে কিন্তু আমরা টের পাবো ওটা কোন দিকে যাচ্ছে। রাইট। আমার কিন্তু সেখানে কস্ট বেড়ে গেছে, কিন্তু কাস্টমার কিন্তু আমার থেকে সেটা শেয়ার করতে চাচ্ছে, তার মানে কি আমি আরও স্কিউজ হচ্ছি। আমি এখন বসে আমাকে চিন্তা করতে হচ্ছে, সরকার ডিসিশন নিয়েছে যে আমরা ইমপ্লিমেন্টেশন যাব এলডিসি গ্র্যাজুয়েশনে নেক্সট ইয়ারে নভেম্বরের মধ্যে। তাহলে আমার ইন্ডাস্ট্রিকে কিন্তু প্রিপারেশন নিতে হবে যে আমি কেমনি আরও কম্পিটিটিভ হবো, কারণ যখন ওটা হবে হয়তো 3 বছর আমি গ্রেস পিরিয়ড পাবো, কিন্তু আমি কিন্তু মোর কম্পিটিটিভ হতে হবে, বিকজ আমার সাথে তখন ভিয়েতনাম কিন্তু ডিউটি ফ্রি, আমার ইন্ডিয়া যেইভাবে চলছে এফটিআই পিটিএ করে, ওরা ইউকের সাথে করে ফেলছে, ইউরোপের সাথে কিন্তু দে আর গোয়িং ফর ইট, এবং ওদের প্রথম কাজ হলো টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে, বিকজ এমপ্লয়মেন্ট ইজ দেয়ার, ও কিন্তু কম্পিটিটিভ না। এখন ওরা যে ধরনের সাপোর্ট দিচ্ছে, তারপরেও ওরা কিন্তু সাপোর্ট, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে বিকজ কম্পিটিটিভ হওয়ার জন্য, ওরা স্যালারি থেকে আরম্ভ করে ওরা ব্যাংক ইন্টারেস্টের ওখানেও তারা সাবসিডি দিচ্ছে, ওরা জমি পারচেজের সাবসিডি দিচ্ছে, মেশিনারি সাবসিডি। আর আমার এখানে এভরিথিং ইজ ইনক্রিজিং। আজকে কটনের মধ্যে আমি দেখতেছি কটন ইম্পোর্ট 0 ডিউটি, এবং এই কটন ইম্পোর্ট করে আমরা কি করি, আমরা সুতা বানাই, কাপড়, তারপর সেটার মধ্যে বলে এখন 2% এআইটি দিবে। তখন কি মনে হয় যে ইজ ইট এ প্রো ইন্ডাস্ট্রি? স্যার, এবার সরকারের একটা লক্ষ্যমাত্রা আছে যে সরকারি বেসরকারি বিনিয়োগ সব মিলে 30% উপরে তারা নিতে চায়। পারভেজ যে বাস্তবতাটা দিলেন, এই বাস্তবতায় দাঁড়িয়ে 30% অর্জন করা, আপনার প্রজেকশন কি বলে? আগামী বছরের মধ্যে আপনি যদি এলসি ওপেনিং ডেটাগুলো দেখেন, সেখান থেকে তো বোঝা যায় যে বিনিয়োগের প্রত্যাশাটা কীরকম। রাইট। সেগুলি দুটোই, এলসি সেটেলমেন্ট ওপেনিং দুটোই নেগেটিভ। 1 বছরের মধ্যে আমার তো মনে হয় আমরা যেখানে আছি সেখানে দাঁড়িয়ে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। এটার থেকে যে একটু উপরে উঠব, সেই পর্যায়ে পৌঁছাতে গেলে আমার যেই ধরনের সার্বিক পরিবেশ দরকার, শুধু ইকোনমিক পলিসি না, সেটা কি আছে? এবং একটা যে বড় মানে ঘন মেঘ আকাশে আমরা দেখতে পাচ্ছি, একটা তো হলো ট্রাম্পের সৃষ্টি করা মেঘ, ওটাও কিন্তু ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সেটেলমেন্টটা কোন দিকে যাচ্ছে, ওইটা আরও বেশি ঘন মেঘ। ওইটার পেছনে কে আছে এটা যদি আমি দেখতে না পাই, তাহলে আপনি চিন্তা করেন আপনার পকেটে যে টাকাটা আছে আপনি কি সেটা পকেট থেকে বাইর করবেন? তো সেই জন্যেই এই টার্গেটটা, এই বর্তমানের পরিস্থিতির যদি একটা ইতিবাচক এবং খুব দৃশ্যমান পরিবর্তন না ঘটে, তাহলে বিনিয়োগে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা কম। যদিও আমরা এফডিআই টানার ক্ষেত্রে জনাব চৌধুরী যেটা বলছিলেন যে নানা রকম কার্যক্রম আমরা দেখছি বিভিন্ন এন্ড থেকেই, এইখানে আপনি আশাবাদী কিনা যে এফডিআইটা মানে দেশীয় বিনিয়োগ না বাড়লেও এফডিআইটা হুট করে বেড়ে যাবে? না, বিনিয়োগ পরিবেশ যদি ঠিক না হয়, সেটা আপনি একটা পার্টিকুলার টাইপ অফ বিনিয়োগের জন্য আলাদা পরিবেশ, একটা দ্বীপ তৈরি তো করতে পারবেন না। কাজেই সার্বিকভাবে দেশি বিদেশি দুটোর জন্যই ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল, এরকম যদি না হয়, তাহলে কিন্তু বাইরের বিনিয়োগে যে আসবে
সেটাও এটারও কোনো আস্থা নিশ্চয়তা রাখা কঠিন। আপনাদের দুজনের কাছে আমার আরও কিছু প্রশ্ন আছে, ছোট একটা বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, আপনারা বাজেট স্পেশাল চ্যানেল 24 এর বিশেষ সেই আয়োজন দেখছেন, একটা বিরতি নিচ্ছে, সাথে থাকবে। জানাচ্ছি আপনারা বাজেট স্পেশাল 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন দেখছেন। দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, প্রেসিডেন্ট বিসিআই, এবং আছেন ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। জনাব চৌধুরী, আরেকটু আপনার মতামত শুনবো। আপনি এর আগে বলেছেন যে আমাদের বেকারের সংখ্যা বাড়ছে, স্পেশালি শিক্ষিত বেকারের সংখ্যাটা আমাদের যে বৃদ্ধির হার, এটা বেশি আশঙ্কাজনক। আমরা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, এটা আপনারাও চান। বাজেটে আসলে কোন ধরনের উদ্যোগ থাকলে এইটাকে পজিটিভলি নেওয়া সম্ভব? আপনাদের প্রত্যাশার জায়গাটা আমি একটু শুনব। দেখেন, ইন্ডাস্ট্রি যাতে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা আমাদের কিন্তু অ্যাটেনশন দেওয়া উচিত, কারণ ম্যানুফ্যাকচারিং সেক্টরই পারবে হলো এমপ্লয়মেন্ট জেনারেট করতে। এবং বাংলাদেশে আমাদের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কারণে গার্মেন্টস বলেন, লেদার ইন্ডাস্ট্রি বলেন, এগুলি কিন্তু আসছেই বিকজ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এবং উই আর কম্পিটিটিভ, হ্যাঁ, নো ডাউট অ্যাবাউট, এবং সেটি আমাদের দরকার। আর এইসব ম্যানুফ্যাকচারিং খাত আসতেই কিন্তু তখন সার্ভিস সেক্টর অটোমেটিক্যালি গ্রো করতে পারে। সো এই ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কীভাবে সার্ভাইভ করবে সেই জায়গাটা কিন্তু এখন অ্যাড্রেস করা দরকার। এবং সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কীভাবে, আমি এগেইন, এনার্জি ইজ এ রিয়েলি কম্পোনেন্ট, অফ কোর্স মেজর কম্পোনেন্ট, এবং সেফটি সিকিউরিটি এটাও কিন্তু এখন এনশিওর করা একটা দরকার হয়ে গেছে। ইলেকশন কবে হবে সেটাও কিন্তু এখন পরিষ্কার হয়ে যাওয়া উচিত, কারণ এরকম আনসার্টেন সিচুয়েশন কিন্তু কেউ মানে কনফিডেন্ট ফিল করবে না, যারা জাহিদ ভাই কিন্তু একটু আগে কিন্তু বললো কিন্তু। এবং এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা যায়, এবং এনবিআরকে কিন্তু এখনও এনবিআর ইয়ার মধ্যে ঘোরপাক খাচ্ছে, সেটা হলো যে লিমিটেড যে ট্যাক্স পেয়ার আছে তাদের উপরই কিন্তু তার ডিপেন্ডেন্ট, এবং ইনডাইরেক্ট ট্যাক্সের উপরই কিন্তু তাদের নির্ভরশীলতা। এখন নেট যে বাড়াবে সেই জায়গায় কিন্তু এনবিআর এখনো পর্যন্ত কিন্তু ওইভাবে কাজ করছে না। তা থেকে কি হচ্ছে, আজকে যে কিছুক্ষণ আগে যে আমরা গ্যাস নিয়ে যে প্রাইস নিয়ে যে আসলাম, দেখেন গ্যাসে যখন ইম্পোর্ট করে তখন 15% ভ্যাট এবং প্লাস 2% এআইটি, আবার ডিস্ট্রিবিউশন যখন করে তখন আবার 15% এবং 2% এআইটি। মানে 15 কিন্তু অফ করে দেওয়া হচ্ছে, 34% খালি কিন্তু এখানে, এবং এটার সাথে ওদের আরো চার্জ আছে যেগুলি ইট ইজ অ্যাবাউট 40%। এখন আপনি দেখেন, যে কোনো একটা এনডিএ 70% যদি আপনি কমায় দেন তাহলে কি হবে? এনবিআর মানে এনবিআর কিন্তু 17% অফ টোটাল ইম্পোর্ট অফ গ্যাস কমে যাবে, ওর পেমেন্ট কম হবে, এবং তখন অটোমেটিক্যালি প্রাইসটা কম হবে। প্রাইস কম হলে এটা কনজিউমার কাছে যাবে, তখন কি হবে? আমরা কিন্তু তখন আরো কম দামে গ্যাস পাবো, এনার্জি পাবো। আবার ওর সাবসিডি কিন্তু ওদিকে কমে যাবে। সাবসিডি সে যতই দিচ্ছে, 40% যদি তাকে পেমেন্ট করতে হয়, এবং সেই অনুযায়ী সাবসিডি হচ্ছে, প্রাইসও বাড়তেছে। এটা যে আমি 17% যদি কমাইতে পারি, তাহলে ওখানে কিন্তু তার অতগুলো লস হচ্ছে না। এবার আমরা এই জায়গাটা যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে কি করতে হয়? ও কেন করতেছে না? বিকজ ওর ফিগার কমে যাচ্ছে। 1/3 of his revenue comes from the gas and energy. সেই জায়গাটা এখন ওইটাই নিয়েই বলে IMF এর হলো যে তোমার ফিগার কেন কমবে, তোমার ফিগার তো বাড়তে হবে আর্নিং এনবিআর এর। এখন সেটা করতে গেলে তো এনবিআরকে নেটই বাড়াইতে হবে। তারা ওদিকে এখন আমার মনে হয় যাওয়া উচিত। আমি আবারও আসার চেষ্টা করব। স্যার, এবার বাজেটের আয়তনটা কিছুটা কমানো হবে আমরা শুনছি, যেহেতু বাস্তবতা ভিন্ন, একটু সংযমী বাজেট সরকার দিবে। তারপরেও ফিনান্সটা নিয়ে আপনি কথা বলছেন যে ঘাটতি অর্থায়নটা আমরা কিভাবে করব, সেটা একটা বড় প্রশ্ন। ট্যাক্সের একটা টার্গেট, সেটাও সরকারের জন্য অ্যাচিভ করা খুব কঠিন হবে বলেই মনে হচ্ছে। এইখানে আসলে কোন ধরনের একটা কৌশল অবলম্বন করলে সরকার যেই বাজেটটা দিবে সেটা বাস্তবায়নের পথে হাঁটতে পারবে? আপনি যেটাকে সংযমী বাজেট বলছেন, এই যে আমরা তো সংখ্যাটা শুনতে পাচ্ছি 7,90,000, এবং
এটাকে সংযমী বলা হচ্ছে আগের বছরের অরিজিনাল কম বলে। বাজেটের না, ওটাও তো একটা কাল্পনিক Projection সংখ্যা থেকে ছিল, একটু কম তাই না? বলে। ওইটাও তো কখনো অর্জনযোগ্য ছিল না। কাজে 7,000 টাকার বেশি কল্পনাকে 7,000 টাকার কম কল্পনায় নিয়ে আসা হচ্ছে। এই 7,90,000 কোটি টাকার বাজেট আপনি যদি অর্থায়নের দৃষ্টিকোণ থেকে দেখেন, আমার মনে হয় না এটা বাস্তবায়ন সম্ভব। কারণ আপনার এখানে রেভিনিউর যে টার্গেটটা করা হচ্ছে 5,70,000 টাকার মতো, আমাদের সর্বোচ্চ রাজস্ব আদায় 3,75,000 কোটি টাকা ছিল অর্থবছর 21-এ। এর উপরে আমরা উঠতে পারি নাই। এই বছর যদি আমরা 4 লক্ষ উঠতে পারি, আমি বলবো যে সেটা একটা বিরাট অর্জন হবে। সেটাও হবে বলে মনে হয় না। তো এই 4 লক্ষ থেকে এক বছরের মধ্যে 5,70,000, 5 লক্ষে উঠাটাই আমার মনে হয় খুব কঠিন হবে। সেই দিক থেকে এই 5 লক্ষ রাজস্ব আদায় করতে গেলেও আমি কিভাবে করব সেটার উপর নির্ভর করবে এই বাজেটটা আমার উপকারে আসছে না অপকার হচ্ছে। এখানে আমার মনে হয় যে জায়গাটা খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার, যে করদাতার উপর, বিশেষ করে যারা এক্সিস্টিং ট্যাক্স পেয়ার আছে তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে কিভাবে আমি রাজস্ব বাড়াতে পারি। অর্থ উপদেষ্টার একটা সাক্ষাৎকারে আমি দেখলাম উনি একটা অ্যানেকডোটাল একটা কেসের কথা বলেছেন, যে একটা কেস তারা ধরতে পেরেছেন যেখানে মোট কর ছিল 100 কোটি টাকা। তারপরে একটা নেগোসিয়েশন হলো, সেই নেগোসিয়েশনে সেটেলমেন্টটা হলো যে কর কর্মকর্তা নেবে 60 কোটি টাকা, সরকারকে দেয়া হবে 10 কোটি, আর করদাতার সাশ্রয় হবে 30 কোটি। কাজে করদাতা কিন্তু দিয়েছে 70 কোটি টাকা এখানে, তো ওই 70-এর মধ্যে 60 কিন্তু অন্যজনের পকেটে চলে গেছে। এই যে একটা লিকেজ হয়, এবং আপনারা কিছুদিন আগে সিপিডির একটা স্টাডিতেও দেখেছেন যে কর ফাঁকির পরিমাণটা কতটুকু, 2,20,000 টাকার উপরে। যে আমাদের যেখানে 4 লক্ষ টাকা অর্জন করতে ঘাম বেরিয়ে যায়, কাজে যারা কর দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না, এবং এটা আবার দিচ্ছে কিন্তু ওটা সরকারি কোষাগারে জমা হচ্ছে না, এই জায়গায় যদি আমাদের আজকে স্যার আলোচনা শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে, নিশ্চয়ই আমরা আরেকটু বিস্তৃত পরিসরে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার সুযোগ পাবো। অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে সরাসরি সে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বাজেট স্পেশাল। ভালো থাকবেন আপনারা সবাই।